যে একটা ভাষা জানে তাকে মাথায় রাখতে হবে যে আপনি কোনো ভাষাই জানেন না। বাংলা ভাষা দুর্বল ভাষা। বাংলাতে মেডিকেল সায়েন্সের কোনো বই পড়া যায় না। বাংলাতে তো নামাজও পড়া যায় না। বাংলাতে নামাজ পড়া যায়? বাংলাতে লিগ্যাল প্র্যাকটিস করা যায়? লয়ের কোনো ভালো বই আছে বাংলাতে? একটা মানুষ যদি ম্যাট্রিকের আগে 16, 17, 18 বছর বয়সের ভিতরে 5টা ভাষা জানে, তথ্য প্রযুক্তি জানে, এই লোকটার কি অনার্স মাস্টার্স পড়ে সময় নষ্ট করার দরকার আছে? কি মনে করেন আপনারা? এই লোকটা কি বেকার থাকবে? তার চাকরির আবেদন কি শুধু বাংলাদেশে করতে পারবে, না সে অনেক দেশে চাকরির জন্য আবেদন করতে পারবে? তো আমরা আননেসেসারি পড়াশোনা করে সময় নষ্ট করছি। একটা বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষিত সনদধারী বেকারদের আতুর ঘর তৈরি করেছি আমরা। সর্বত্র মাতৃভাষার প্রচলন নামে আরেকটা ফাজলামি শুরু হয়েছে বাংলাদেশে। এটা করতে গিয়ে যেটা হচ্ছে, এটা আসলে বাংলা ভাষাকে প্রচলন করবার কোনো চেষ্টা হচ্ছে না, এটা হচ্ছে একটা অযোগ্যতা ঢাকবার একটা অ্যাটেম্প্ট আমার কাছে মনে হয়েছে। আমরা যারা গ্রামের স্কুলে পড়ে ইংরেজি শিখেছি না, তো ইংরেজি শিখতে সমস্যা কোথায়? আমি তো মনে করি যে বাংলাদেশের মতো জায়গায় ন্যূনতম 5টা ভাষা শিখতে হবে যদি আপনি বেকারত্বকে অ্যাড্রেস করতে চান। ন্যূনতম 5টা ভাষা না শিখলে আপনি বিশাল বেকার জনগোষ্ঠীকে আপনি কর্মক্ষম করে গড়ে তুলতে পারবেন না, এবং এটা প্র্যাকটিক্যালি সম্ভব। এবং এটা এর আগে পৃথিবীতে অনেক দেশে আমি দেখে আসছি যে এটা কিভাবে তারা করেছে। যে এক্সাম্পলটা আমি সবসময় দেই, দেখেন সুইজারল্যান্ডে আছে এই প্র্যাকটিসটা, ন্যূনতম 5টা ভাষা শিখতে হবে। এবং আমি এমন বাঙালি পরিবার দেখেছি যারা সুইজারল্যান্ডে থাকে, তারা 7টা 8টা ভাষা জানে, ক্লাস 7 এ পড়ে, ক্লাস 8 এ পড়ে, 9 এ পড়ে। বাংলাদেশের শিক্ষিত ডিগ্রি পাস, মাস্টার ডিগ্রি পাস ছেলেমেয়েরা অলমোস্ট কোনো কাজ জানে না। সে শুধু আপনাকে যাবে ইন্টারভিউ, তার কতগুলো চোতা আছে, ফাইলটা ধরাই দেবে, স্যার আমি অমুক পাস তমুক পাস। তো তুমি কি কাজ জানো? বলবে যে আমি কাজ তো আমি মেট্রিক পাস করছি। তো উত্তর হলো, তো তুমি কোনো কিছু কাজ করতে পারো, তাকে এক্সাম্পল দিয়ে বুঝাইতে হয়। তুমি ঘর মুছতে পারো, ঝাড়ু দিতে পারো। আমি আমার অফিসে মাঝে মধ্যে চা বানাই, আমার লোকদেরকে খাওয়াই, তো লোকজন খুব ভয় হয়ে যায়। বাথরুম পরিষ্কার করে আমি আমার অফিসে বাথরুম আমি পরিষ্কার করি। আমি এর ওর ডাইকা বলি না, কারণ বাংলাদেশে যারা বাথরুম পরিষ্কার করে ওদের সবার থেকে আমি ভালো বাথরুম পরিষ্কার করতে পারি, কারণ আমার ট্রেনিং আছে। আমি ইংল্যান্ডে দারোয়ানের চাকরি করছি। অতএব বাংলাদেশে যে লোকটা একটা বিল্ডিং পাহারা দেয়, একটা অফিস ভবন পাহারা দেয়, তার কাজের প্রতি আমার একটা দরদ আছে না, ভালোবাসা আছে না? কিন্তু এর মানে কি আমি ইংলিশ জানি না? আমি ইংল্যান্ডে তো ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করছি ইংলিশ কোর্টে 11.5 বছর। তাহলে আমি দারোয়ানের চাকরি যেভাবে করেছি, আমি ইংলিশ কোর্টে ব্যারিস্টার হিসেবে প্র্যাকটিস করেছি। একটা করলে আরেকটা করা যাবে না? এরকম আপনি চা বানাইতে পারলে, রান্না করতে পারলে, বাইরে কর্পোরেট জব করতে পারবেন না? কাজের প্রতি এই যে ঘৃণা বিদ্বেষ, এটা হচ্ছে নিজের অযোগ্যতাকে লুকানোর একটা জায়গা। এতে কনফিডেন্স বাড়ে না। যেভাবে বাংলা ভাষাকে সর্বত্র ছড়িয়ে দেওয়ার যে মিথ্যা প্রয়াস, এটা প্র্যাকটিক্যাল না। বাংলা ভাষা দুর্বল ভাষা। বাংলাতে মেডিকেল সায়েন্সের কোনো বই পড়া যায় না। বাংলাতে তো নামাজও পড়া যায় না। বাংলাতে নামাজ পড়া যায়? দুর্বল ভাষা না? রমজান মাস আসতেছে কদিন পরে, বাংলাতে রোজা রাখতে পারবেন? বাংলাতে লিগ্যাল প্র্যাকটিস করা যায়? লয়ের কোনো ভালো বই আছে বাংলাতে? তা আপনি একটা দুর্বল ভাষা চাপায়া দিচ্ছেন আননেসেসারি। কোর্টের জাজরা দেখলাম আপনার বাংলাতে রায় লেখার চেষ্টা করতেছে, কোনো মেক সেন্স করে না, কোনো শব্দ হয় না, বাক্য হয় না। তো সব মিলিয়ে আমার কথা হচ্ছে যে 21-এর চেতনার নামে যে ব্যবসা করতেছে, এই ব্যবসাটা বন্ধ হওয়া দরকার। যে একটা ভাষা জানে তাকে মাথায় রাখতে হবে যে আপনি কোনো ভাষাই জানেন না। 2টা 3টা ভাষা না জানলে আপনি বুঝবেন না যে একটা জিনিসকে কত সুন্দর করে কত ভাবে দেখা যায়, কত ভাবে বলা যায়, কত ভাবে প্রকাশ করা যায়। ভ্যালেন্টাইন্স ডে বললে আপনি যা বোঝেন, ইংল্যান্ডে জার্মানিতে একটা মানুষ একই জিনিস বোঝে, একই ভাবে প্রকাশ করে। কিন্তু আপনি তো শব্দটার সাথে পরিচিত হয়ে গেছেন। আপনি ভালোবাসার কথাও বলতে পারেন, আবার ইটালির ওই পাদ্রির মতো সেই কিংবদন্তির ভ্যালেন্টাইন্স ডে গল্প আপনি বলতে পারেন। তাহলে ভাষা শিখে আপনি তো এনরিচ হইলেন। যে ওই তো মনে রাখতে হবে যে একটা ভাষা জানে, সে কোনো ভাষা জানে না। আপনাকে 2টা 3টা 4টা ভাষা না জানলে আপনি বুঝবেন না যে পৃথিবীকে দেখবার, বুঝবার, প্রকাশ করবার কত সুন্দর সুন্দর মাধ্যম আছে। বাংলাদেশে কোনো দিবস আর দিনে পালিত হচ্ছে না।
চেতনা বিক্রির যে রাজনীতি শুরু হয়েছে, দেখবেন যে প্রত্যেকটা দিবস এখন মাস ব্যাপী পালন হওয়া শুরু হয়েছে। দেখবেন যে বিজয়ের মাস, মানে ভাবখানা এরকম যে পুরো ডিসেম্বর জুড়েই হচ্ছে পাকিস্তানিরা ভারতীয় সৈন্যবাহিনীর কাছে সারেন্ডার করেছে, প্রত্যেক দিন সারেন্ডার করেছে। সেই জন্য আমাদের একটা বিজয়ের মাস পালন করতে হচ্ছে, ভাষার মাস পালন করতে হচ্ছে, শোকের মাস পালন করতে হয়, আবার মার্চ মাসে স্বাধীনতার মাস পালন করতে হয়। এই চেতনা বিক্রি, ব্যবসা, এটার একটা রাজনীতি আছে, চেতনার রাজনীতি। এইটা নিয়ে আরেকদিন কথা বলবো আর কি। সমস্যাটা কোথায় এটা করার? সমস্যাটা হচ্ছে যে দিনের যে সাবস্টেন্স, সেই সাবস্টেন্সটা আর থাকে না। যে একটা ঘটনা একটা দিবসে, মাসে চেতনাতে হারিয়ে যাচ্ছে, আসল ঘটনাটা কোথায় সেটার আলোচনা হয় না। দ্বিতীয় সমস্যা হচ্ছে যে পত্রিকাতে, টেলিভিশনে, মিডিয়াতে সব জায়গায় এখন দেখবেন যে আলোচনা হচ্ছে যে ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়। আসলে কি তাই? পাকিস্তান আর কি আমাদের মাতৃভাষার অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিতে চেয়েছিল? মোটেই না। আন্দোলনটা ছিল রাষ্ট্রভাষা আন্দোলন, মাতৃভাষার আন্দোলন ছিল না। বাংলা ভাষায় পূর্ব পাকিস্তানের অথবা বাঙালিরা কথা বলতে পারবে না এমন কোনো দাবি চাপিয়ে দেওয়া হয়নি, এটা একটা মিথ্যাচার। অথবা আমার মুখের ভাষা পাকিস্তানিরা কেড়ে নিতে চায় নাই। তো আন্দোলনটা ছিল রাষ্ট্রভাষা। আমাদের পক্ষ থেকে দাবি ছিল, যেহেতু আমরা পাকিস্তানের লার্জেস্ট কমিউনিটি, অলমোস্ট 24% জনগোষ্ঠী বাঙালি, তাই রাষ্ট্রভাষায় উর্দুর পাশাপাশি বাংলার স্থান থাকতে হবে। একটা সিম্পল জায়গা। থার্ড একটা গল্প শোনানো হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ব্রেকের বিশাল মিছিল বের করেছে, ওখানে এরপরে পুলিশ গুলি করেছে, এরপরে 6-7 জন মারা গেছে। পুলিশ কোনো মিছিলে গুলি করে নাই, কোনো মিছিলে 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে কোনো লোক মারা যায়নি, দাঁড়িয়ে থাকা লোকজন মারা গেছে। এই যে মিথ্যাচারের মিথ তৈরি করেছে এই আওয়ামী রাজনীতিবিদরা, এইটা যদি আপনারা অ্যাড্রেস না করেন তাহলে যেটা হবে, সাবস্টেন্স হারায় যাবে আলোচনা। তো মারা গেছে কারা? এই 6-7 জনের নাম বলা হয় না, এদের একজনকে বলা হইতেছে ছাত্র, বাকিরা কিন্তু ছাত্রও না। এই দাঁড়ায়া ছিল, এর ভিতরে পুলিশের সোর্স পর্যন্ত মারা গেছে। পুলিশ কোথায় গুলি করবে এটা ডিসিশন নিতে নিতে তার সোর্স পাশে দাঁড়ানো ছিল, তার সোর্সকে গুলি করে পুলিশ মেরে ফেলছে। সাধারণ লোকজন মারা গেছে, কারফিউ জারি করা হয়েছে, শহরে কাজে যাচ্ছে এখানে সেখানে, এবং একই জায়গায় মারা যায়নি কিন্তু। এই 7-8 জন লোক কিন্তু শহরের বিভিন্ন জায়গাতে মারা গেছে। অর্থাৎ তারা সবাই ভাষা শহীদ হয় কিভাবে? এদের অলমোস্ট কেউ ভাষার জন্য আন্দোলন করে নাই। তো তাহলে আপনি আননেসেসারি এই ধরনের মিথ্যা ভাষা শহীদ বানাচ্ছেন কেন? মুক্তিযুদ্ধের চেতনা বিক্রি করে করে আপনি লাখ লাখ লোককে, যুদ্ধ করে নাই, অস্ত্র ধরে নাই। আমার বাবা মুক্তিযুদ্ধের বেস কমান্ডার ছিল 9ম সেক্টরে। আমার বাবার বেজে 19 জন মুক্তিযোদ্ধা ছিল, ইনক্লুডিং ক্যাম্পে যে রান্না করতো সেই ছেলেটা সহ। সেই এলাকাতে এখন 72 জন মুক্তিযোদ্ধা ভাতা তোলে আমার এলাকাতে, এবং তার ভিতরে আমার আব্বার নামটা নাই। তুমি চিন্তা করে দেখেন যে মুক্তিযুদ্ধের চেতনা কিরকম বিক্রি হইতেছে। আমার বাবা বেস কমান্ডার, আমার বাবা যিনি রান্না বান্না করতেন, কাপড় ধুয়ে দিতেন এবং অস্ত্র মুছতেন যে ছেলেটা, সে হলো এখানকার মুক্তিযোদ্ধা সংসদের প্রধান। এখন এই বাটপাড়ের কাছে গিয়ে আমার মাকে সাক্ষী দিতে হয় যে আমার বাপ মুক্তিযোদ্ধা ছিল। মানে চাকরের কাছে দেশ বিক্রি হয়ে গেছে। অতএব এই মিথগুলো থেকে বের হয়ে আসতে হবে। তারপরে দেখেন একটা জিনিস, একটা মিথ্যাচার করা হয়, আমরা নাকি ভাষার জন্য প্রথম জীবন দিয়েছি। এত বড় আত্মত্যাগ নাকি পৃথিবীতে আর কেউ করেনি। পদ্মা সেতুর মতো আর কি। দেখবেন যে বাংলাদেশের বহু লোক বিশ্বাস করে যে এত বড়, আমাদের দেশে ওই সার কয়, ওই মুরু বুঝবে, আমাদের দেশে খালের উপরে যারা বানায় বাঁশ দিয়ে, ওদের সার কয় বরিশালে, দক্ষিণ অঞ্চলে। অনেক মানুষ বাংলাদেশে বিশ্বাস করে যে এত বড় সার বলে বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোথাও নাই। কারণ আমরা যারা এর থেকে আরো বড় বড় সার, ববি ভাইরা যারা বিদেশে আরো বড় বড় সারের উপর দিয়ে গাড়ি চালায় গেছি, আমরা তো দেখছি যে এরকম নদীও আছে, এরকম সেতুও আছে দুনিয়াতে। তো এই সার আর সাঁকো, বাঁশের সাঁকো বেচার রাজনীতি মুক্তিযুদ্ধের মতো, ভাষা শহীদদের মতো এই গল্প আকারে তৈরি হয়েছে। আমাদের আগে ভাষার জন্য যুদ্ধ করেছে কারা, রক্ত দিয়েছে কারা? আমাদের পাশে সীমান্তবর্তী অঞ্চল সিলেটের আসাম।
আপনারা জানেন যে 47-এ ইন্ডিয়া স্বাধীন হওয়ার পরে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট কি হবে, এই রাষ্ট্রের মাতৃভাষা প্রধান ভাষা কি হবে, এটা একটা লম্বা বিতর্ক ছিল। আপাতত ধরে নেওয়া হয় হিন্দি পাশাপাশি ইংরেজি থাকবে এবং যে যে রাজ্য তার ভাষায় কমিউনিকেট করে অধিকাংশ জনগোষ্ঠী সেটা সে পড়বে, এবং এটার মেয়াদ থাকবে 15 বছর। 15 বছর পরে অফিসিয়ালি ভাষা ভারতবর্ষে হিন্দি হবে। তাহলে ভারতে আপনার সংবিধান প্রণয়ন করা হয় 1950 সালে। 47-এ স্বাধীন হয়েছে, কিন্তু সংবিধানটা অ্যাডপ্ট করা হয় 1950 সালে। তো 50 সালের পরে তাহলে 65 সালে গিয়ে মাতৃভাষা হিসাবে প্রধান ভাষা হবে হচ্ছে হিন্দি। কিন্তু আপনারা জানেন যে ভারতের 13% জনগোষ্ঠীরও মাতৃভাষা হিন্দি না। অতএব এই দাবিতে 60-এর দশকে যখন 61 সালের পর থেকে যে আর কয়েক বছর পরেই আমাদের সবার মাতৃভাষা হিন্দি হয়ে যাবে এবং এখানে এই আলোচনা করতে হবে, আমাদের ভাষায় কথা বলতে হবে এবং হিন্দি হয়ে যাবে ডমিনেন্ট স্টেটের ল্যাঙ্গুয়েজ। তো 60-এর দশকের শুরুতে এটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয় ভারতে। তার ভিতরে একটা হচ্ছে আসামের বরাক উপত্যকায়। তখন যে রাজ্যের যে সংসদ ছিল, সংসদ সিদ্ধান্ত নেয় যে মানে অসমীয়া যেটা আসামের, এই অসমীয়া ভাষাটা হবে আসাম প্রদেশের প্রধানতম ভাষা। কিন্তু আসামের বেশি জনগোষ্ঠী তো বাঙালি, তাদের ভাষা তো বাংলা। বাঙালিরা প্রতিবাদ করে, মিছিল মিটিং হয়। 1961 সালের 19শে মে সবচেয়ে বড় মিছিল, সেখানে গোলাগুলি হয়। শিলচর স্টেশন, আপনারা হয়তো নাম শুনেছেন, আসামের অন্যতম প্রধান ট্রেন স্টেশন। এখানে গুলিতে 11 জন লোক মারা যায়। এর আগে দেখেন এর একই আন্দোলনের অংশ হিসাবে 1962, 63, 64, 65-তে টানা দক্ষিণ ভারতে ব্যাপক আন্দোলন হয়। তামিলনাড়ু, কেরালাতে। তামিলনাড়ুতে এক সপ্তাহে 70 জনকে গুলি করে মেরে ফেলছে ভাষার আন্দোলনে। অতএব ভাষার জন্য শুধু আমরাই জীবন দিইনি, আর অনেক মানুষ জীবন দিয়েছে। অতএব এই ধরনের এক্সক্লুসিভ ফ্যাসিজমের কোনো প্রয়োজন নাই। আমাদের গর্বের জায়গা যে আমরা আন্দোলন করেছি, করবেন, বলবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এটাকে এক্সক্লুসিভিটি করাটা একটা ফ্যাসিস্ট চিন্তা, এটা করা যাবে না আর কি।